evening, everybody. Welcome to Achievers City e-learning platform. আমি সায়ন্ত স্যার কথা মতো আজকে আবার দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। আগের ক্লাসে আমি কিছু ভোকাবুলারি রিলেটেড আলোচনা করেছিলাম। তোমাদের দেখিয়েছিলাম কেমন ভাবে ভোকাবুলারি পড়লে তোমাদের ভোকাবুলারিটা সঠিকভাবে এনরিচ হবে। আরো কিছু ট্রিক্স আমি দেখাবো। রেগুলার বেসিসে নতুন নতুন ট্রিক্স দেখতে পাবে এই চ্যানেলে তোমরা। তার আগে আজকে আমরা ওভারঅল একটু সিলেবাসটাকে নিয়ে আলোচনা করব, যে আমাদের সিলেবাসে মোট কি কি পড়তে হবে সেটাকে আমরা একটু দেখব। দেখো, ফার্স্ট পার্টটা আমাদের যেটা মেনলি পড়তে হয় সেটা হচ্ছে গ্রামার পার্ট। ওকে, এখান থেকে কি কি কোশ্চেন থাকে? ফার্স্ট কোশ্চেন থাকে সেটা হচ্ছে এরর কারেকশন। এরর কারেকশন এই এরর কারেকশন জিনিসটা কি? ধরো তোমাকে একটা সেন্টেন্স তিনটে কি চারটে ভাগে ভাগ করে দিল, অর্থাৎ একটা সেন্টেন্স লিখলো, সেটাকে মাঝখান থেকে তিনটে কি চারটে পার্ট বানালো, দিয়ে তোমাকে বলতে হবে সেন্টেন্সটার মধ্যে কোথায় গ্রামাটিক্যাল এরর আছে। ওকে, সেটা যে কোনো জায়গা থেকে দিতে পারে। সেটা পার্টস অফ স্পিচের এরর থাকতে পারে, টেন্সের এরর থাকতে পারে, বা অন্য যে কোনো, অর্থাৎ কি এট এ টাইম সম্পূর্ণ গ্রামারটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যে কোনো জায়গা থেকেই, গ্রামারের যে কোনো জায়গা থেকে ভুল দিতে পারে। রাইট? দিতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল, দিতে পারে প্রিপোজিশনের ভুল, দিতে পারে সেন্টেন্স কনস্ট্রাকশনের ভুল। ওকে, হয়তো একটা সেন্স রয়েছে অ্যাক্টিভ ভয়েসে বাট দিয়ে দিল প্যাসিভ ভয়েসে। এই ধরনের যে কোনো কিছু ভুল, সেটাকে বলি আমরা এরর কারেকশন। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা মোরাললেস কম্পিটিটিভ এক্সাম সবাই দাও, তোমরা জানো এরর কারেকশন কেমন ভাবে আসে। আজকে আমি একটা জিনিস দেখাবো তোমাদের। আমি একটা এরর কারেকশন দিয়ে শুরু করি। ধরো আমি বললাম বলতেই পারে, সবাই দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি? দেখো লেখা আছে ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দিস ব্লান্ডার। ব্লান্ডার মানে কি? ব্লান্ডার মানে হচ্ছে গ্রেট মিস্টেক, তাই না? বিরাট কোনো ভুল, সেটাকে আমরা এক কথা বলি ব্লান্ডার। দেন এই সেন্টেন্সটা কোথায় ভুল আছে তোমাদের কি মনে হচ্ছে? ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দিস ব্লান্ডার। সো এটা এ পার্ট, বি পার্ট, সি পার্ট, অফ পার্ট ডি রয়েছে। তো আমরা যদি আগে নরমাল যদি যে কোনো যদি ওয়েমার বেসড এক্সাম হয়, তাহলে কি তোমাকে চারটে এরকম অপশন থাকবে এ বি সি ডি। জাস্ট যেটা কারেক্ট, যেখানে এরর আছে তোমাকে সেই পার্টটা কি ডার্কেন করে দিতে হবে। আর অনলাইন এক্সাম হলে তো কোনো ব্যাপারই নয়, জাস্ট কোন পার্টে এরর আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। রাইট? তাহলে এখানে ভুল কোথায়? একটা জিনিস দেখো, আমার মনে হয় তোমরা এতক্ষণ অনেকেই ধরে ফেলেছো। ভালো করে দেখো, ইট ইজ আই, এটা হলাম কে না আমি। হু ইজ রেসপন্সিবল, যে হলো দায়ী কিসের জন্য? ফর দিস ব্লান্ডার, এই ভুলটার জন্য। ক্লিয়ার? এবারে একটা জিনিস ভালো করে খেয়াল করো, দায়ীটা কে? রেসপন্সিবল কে? আমি। তাহলে সাবজেক্ট কে? আই, তাই না? তো সাবজেক্ট যদি আই হয়, তাহলে একটা জিনিস বোঝো, এখানে মাঝে হুটা কি তোমাকে ইচ্ছাকৃত কনফিউজ করার জন্য দিয়েছে। কেননা কে দায়ী? আমি নিজেই দায়ী, তাই না? তো যদি এরকম হয় তাহলে ভালো করে বোঝো, যদি আই সাবজেক্টের জন্য আমরা কি বিভাগ ব্যবহার করি? ইজ ব্যবহার করি।
করে কি তুমি কোনোদিন ধরো বলছো তোমাকে একটা ট্রান্সলেশন দিয়েছে, আমি স্কুলে যাচ্ছি, তুমি বলো আই ইজ গোয়িং টু স্কুল, কি বলো আই অ্যাম গোয়িং টু স্কুল, তাই না? সো একই এখানে সাবজেক্ট তো আই, তাহলে বি ভার্ব কি বসবে, ইজ থাকবে, এখানে কি হয়ে যাবে অ্যাম। বোঝা গেছে সবার বোঝা গেছে কি? এবারে ধরো এটা তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এরর কারেকশন, এরকমই আরেকটা উদাহরণ দিলাম। আচ্ছা এবারে দেখো নাম্বার 2 থাকে আমাদের, নাম্বার 2 কি থাকে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। নাম্বার 2 আমাদের থাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। আমি দেখেছি বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং কলকাতার হেড অফিসে বিভিন্ন স্টুডেন্টের সাথে যখন ইন্টারাকশন করেছি, আমাকে অনেক স্টুডেন্ট প্রশ্ন করেছে, স্যার এ তো এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এত গ্রামার কিভাবে মনে রাখবো? বহু জায়গায় আমি এই কোশ্চেনটা ফেস করেছি। একটা জিনিস মনে রাখো, এরর কারেকশন আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আলাদা নয়, একই। তুমি যে কোনো বইতে দেখো দেখবে আলাদা আলাদা চ্যাপ্টার করে এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। আরে এটা দেখেই তো স্টুডেন্টের মাথা আগে এমনি ঘাবড়ে যাবে, এত কিছু কিভাবে মনে রাখবে? না, ব্যাপারটা কি দুটো একই জিনিস। একই জিনিস কিভাবে আমি বলছি তার মানে তোমাকে প্রুভ করে দিতে হবে, তাই না? আমি বললেই তুমি মেনে নেবে? নিশ্চয়ই না। দেখো আমি যদি এটাকে মাঝে স্ল্যাশ গুলো তুলে দিচ্ছি, নয় বা মুছে দিলাম, তাহলে কি এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল? এবারে তোমাকে এটাকে আন্ডারলাইন করে দিয়ে বললো আন্ডারলাইন, ইমপ্রুভ দ্য আন্ডারলাইনড পার্ট অফ দ্য সেন্টেন্স, রাইট? তোমাকে অপশনে দিল হ্যাজ বিন, 2 নম্বর অপশন দিল দিল have, 3 নম্বর অপশন দিল am, নাম্বার 4 দিল no improvement, মানে কোনো ইমপ্রুভ করা যাবে না, যেটা আছে সেটা ঠিকই আছে। তাহলে সেই আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে? সেই তো একই am, তাই না? তাহলে তোমরাই বলো এরর কারেকশন আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কি আলাদা? আলাদা নয় স্যার, সব এক। বোঝা গেছে সবার? এবারে ধরো তাহলে এই তো গেল আমাদের দুটো পার্ট, এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। আর কি কি থাকে গ্রামারের মধ্যে? গ্রামারের মধ্যে থাকে এছাড়া ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। দেখো আমি মুছে দিলাম, সরি অ্যাকচুয়ালি মোছা হয়ে গেল। এবারে ধরো সাপোজ এখানে যেটা ছিল ওই যে ইজ কথাটা ছিল, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল, তো ওখানে ধরো ইজ কথাটা না দিয়ে তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, একটা শূন্যস্থান দিয়ে দিয়েছে, দিয়ে 4টে অপশন দিয়েছে। বোঝা গেছে? ধরো ওই কথাটাই দিয়েছে, দিয়ে ইজ কথাটা লেখেন, একটা জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, দিয়ে তার এগেইনস্টে 4টে অপশন দিয়েছে। তো তাহলেও কারেক্ট আনসার কোনটা হবে? সেই তো একই এম। বোঝা গেছে সবার? এটাই ব্যাপার। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অল আর সেম, কোনো কিছু আলাদা নয়। তুমি যদি গ্রামারটা পড়ো তাহলে তোমাকে গ্রামার থেকে এই এই কোশ্চেন গুলো আসবে, জাস্ট এর স্ট্রাকচার গুলো আলাদা, আর কিছু আলাদা। ওকে, সি নম্বরটা আমরা লিখে রাখতে পারি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর কি কি থাকে দেখো, এই তিনটের জন্য আমাদের টোটাল সবকিছু পুরো ইংলিশ গ্রামারটা পড়তে হয়। দ্যাট মিন্স ইংলিশ গ্রামার মানে কি? ইংলিশ গ্রামারের মেইন পার্ট দুটো, ইংলিশ গ্রামারের ব্যাকবোন দুটো, একটা হচ্ছে টেন্স, একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমার কাছে যদি টেন্স আর পার্টস অফ স্পিচ ক্লিয়ার থাকে
তাহলে তোমাকে কেউ কোনো মতেই আটকাতে পারবে না। টেন্স আর পার্টস অফ স্পিচ এই দুটো হচ্ছে মেন ব্যাকবোন। বোঝা গেছে? তোমার কাছে যদি এই দুটো ক্লিয়ার থাকে, এক সপ্তাহের মধ্যে ইংলিশ গ্রামার তোমার কাছে জলের মতো হয়ে যাবে। কিন্তু তার জন্য কি করতে হবে? এটাকে ভালো করে আগে রপ্ত করতে হবে। পার্টস অফ স্পিচ আমরা জানি, 8টা পার্টস অফ স্পিচ আমি আজকে ক্লাসেই আসবো, সেটা নিয়ে আলোচনায় আসবো। তো এই জাস্ট পার্টস অফ স্পিচ আর টেন্স, নাথিং এলস। ওকে? আর আমাদের কি করতে হয়? গ্রামার পার্ট থেকে ভয়েস চেঞ্জটা একটু করতে হয়। এখান থেকে আলাদা করে কোশ্চেন আছে, প্লাস তার সঙ্গে ভয়েস চেঞ্জ করতে হবে, প্লাস তার সাথে এখান থেকে হয়তো এররও দিতে পারে। মানে কোন একটা সেন্টেন্স কনস্ট্রাকশন দিল যেটা হয়তো অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে দেওয়ার কথা, কিন্তু দিয়ে দিবে অ্যাক্টিভ ভয়েস। তাহলে সেটা এরর কারেকশনের মধ্যেই পড়লো। নাম্বার 5, ন্যারেশন চেঞ্জ। নাম্বার 5, ন্যারেশন চেঞ্জ। এটাও আমাদেরকে একটু ভালো করে পড়ে রাখতে হবে। ওকে? এবারে এর মধ্যে ক্লজ, ফ্রেজ অনেক কিছু আছে, টোটাল গ্রামারের মধ্যে পুরোটাই জেনে রাখতে হবে। তো এটা তো গেল একটা পার্ট, গ্রামার পার্ট। নেক্সট পার্ট কি আছে? নেক্সট পার্ট নিয়েই আমি আগের দিন আলোচনা করেছিলাম। নেক্সট পার্ট হচ্ছে ভোক্যাব পার্ট। ভোক্যাব পার্টের মধ্যে আমাদের কি কি করতে হয়? নাম্বার 1, সিনোনিমস। নাম্বার 2, অ্যান্টোনিমস। সিনোনিমস আর অ্যান্টোনিমস কি? সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দ, যেটা আগের দিন অনেক বলেছিলাম, যেখান থেকে মেন ক্লাসটা হয়েছিল। নাম্বার 3, ইডিয়মস এন্ড ফ্রেজেস। idioms and phrases। এই idioms and phrases টা কি? যাকে আমরা বাংলায় বলতাম বাগধারা, প্রবাদ, প্রবচন, তাই না? আমরা বলতাম না বিনা মেঘে বজ্রপাত, আমরা বাংলায় কথাটা ব্যবহার করি না? তার জীবনে বিনা মেঘে বজ্রপাত নেমে, সেটাকে ইংলিশে কি বলি? আ বোল্ট ফ্রম দ্য ব্লু। ধরো বললাম হিজ ফাদার্স সাডেন, এরকম বললাম, দ্য নিউজ অফ হিজ ফাদার্স সাডেন ডেথ, দ্য নিউজ অফ হিজ ফাদার্স সাডেন ডেথ অ্যাপিয়ার্স অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু ইন হিজ লাইফ। অর্থাৎ তার বাবার আকস্মিক মৃত্যু তার জীবনে একটা বিনা মেঘে বজ্রপাতের সামিল। বোঝা গেছে? বা আমরা বলি না, বাংলায় বলতাম কুমিরের কান্না। কুমিরের কান্না মানে কি? যে ছল করে কাঁদছে, হিপোক্রিটিক্যাল, হিপোক্রিটিক্যাল টিয়ার্স। সেটাকে ইংলিশে কি বলি? বলি ক্রোকোডাইল টিয়ার্স। বোঝা গেছে? তো এই ধরনের ইডিয়মস গুলো আমি জাস্ট তোমাদের পরের দিন, আগের দিন যেরকম ভোক্যাব নিয়ে একটা ক্লাস দিয়েছি, সেম আমি ইডিয়মস নিয়ে আর একটা ক্লাস দেব, যেখানে আমি ব্যাক টু ব্যাক ইডিয়ম নিয়ে আলোচনা করব। কিচ্ছু না, এমন বিভিন্ন ইডিয়মের তোমাকে আমি একটা স্ট্রাকচার করে দেবো, যে ধরনের ইডিয়ম আসুক না কেন তুমি গেস করে নিতে পারবে। বাট আর একটা কথা, এখানেও একটা কথা, সেটা হচ্ছে আমরা এতদিন অব্দি যে ধরনের ইডিয়ম করে অভ্যস্ত ছিলাম, তাতে কিন্তু মনে রেখো আপকামিং পরীক্ষায় সেই ইডিয়মস গুলোর মধ্যেই যে আমরা কমন পাবো এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ আমরা নর্মালি কি বিভিন্ন বই দেখে পড়ি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডে বাই ডে নতুন নতুন ইডিয়মস আরো কিন্তু জেনারেট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ ইডিয়মস যে কোশ্চেন দেওয়ার স্টাইলটা কিন্তু বদলে যাচ্ছে। সো সেই নতুন ইডিয়মস গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো আমি দিয়ে দেবো এই ক্লাসেই। আমি ইউটিউব চ্যানেলেই দেবো তোমাদের নতুন নতুন যে ধরনের ইডিয়মস গুলো আসছে সেগুলো নিয়ে সমস্ত আলোচনা। ওকে? নাম্বার 4 কি আছে? নাম্বার 4 আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? এটাও আমরা বাংলায় পড়েছি, এক কথায় প্রকাশ। যার দুহাত সমান চলে, বাংলায় কি বলি?
সব্যসাচী ইংলিশে কি বলি? অ্যাম্বিডেক্সটারাস। যে জল এবং স্থল উভয় জায়গাতেই থাকে তাকে বাংলায় কি বলি? উভচর। ইংলিশে কি বলি? অ্যাম্ফিবিয়ান। এই তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, রাইট? তো এই ধরনের যেগুলো আছে, আরেকটা থাকে যেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমাদের গ্রামার ক্লাসের কাছে এখানেও থাকে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও কিন্তু আমাদের কিছু কিছু জায়গা বোঝার জায়গা আছে, বাট কিছু কিছু জায়গা মুখস্থ রাখতে হবে। আমি প্রথম দিনই তোমাদের বলেছিলাম, আমি ক্লাসের ইন্ট্রো ক্লাসেই বলেছিলাম যে এই ক্লাসগুলোকে কিন্তু আমরা দেখছি আমাদের ইংলিশে এমফিল বা পিএইচডি করতে হবে এই কারণে। আমাদের আলটিমেট টার্গেট কি? আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এক্সামটা ক্লিয়ার করা। সো আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক তো করতেই হবে, কিন্তু হার্ড ওয়ার্কটা যেটা স্মার্ট ওয়ার্ক। ওকে, তো সেভাবে কেমন ভাবে পড়লে কি কি ভাবে আসবে, আমি সমস্ত জিনিস ইউটিউবে আমার ভিডিও নিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব। ওটাও আছে। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে স্পেলিং টেস্ট। স্পেলিং মানে কোনটা কারেক্ট স্পেলড ওয়ার্ড আছে। সরি, আমি একটা এক্সাম্পল দিই। রেস্টুরেন্টে খেতে যাও, সবাই যাও না? রেস্টুরেন্টে সবাই খেতে যাও। তোমরা আমাকে এক্ষুনি নিজেদের মনে মনে বলো রেস্টুরেন্ট বানান কি? রেস্টুরেন্ট বানান কি? বানানটা কারেক্ট বানানটা দেখে নাও। যদি তোমার নিজের বানানটা ভুল হয় তাহলে স্বীকার করো মনে মনে যে আমি কিন্তু এতদিন রেস্টুরেন্ট বানানটা জানতাম না, যদিও ভেরি কমন ওয়ার্ড। RESTAURANT, রেস্টুরেন্ট। এখানে 90% স্টুডেন্ট ভুল করে আসে RENT। তোমাদের মধ্যে কেউ না কেউ নিশ্চিত ভেবেছে। তাহলে কথাটা কি? রেস্টুরেন্ট RENT, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, আরেকটা খুব বাজে উদাহরণ নিয়ে বলো তো, সিগারেট বানান কি? সিগারেট বানান কি বলো? বানানটা মনে রেখো, মিলিয়ে নাও। CIGARETTE। যারা ভিডিওটা দেখছেন, যদি না বানানটা যদি ঠিকঠাক বলতে পারেন আগে থেকে, তাহলে প্রতিজ্ঞা করুন খাওয়া ছেড়ে দেবেন, অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন চালিয়ে দেবেন। ওকে, ঠিক আছে? ভালো করে কিন্তু দেখে রাখুন এই ধরনের কমন ওয়ার্ড যেগুলোকে আমরা নর্মাল ওয়েতে সবসময় ব্যবহার করি, কিন্তু এর কারেক্ট স্পেলিং গুলো আমরা খুব একটা জানি। কমিটি বানানটা খুব দেয় পরীক্ষা। মনে রাখবো COMMITTE। আমি আবার রিপিট করছি, COMMITTE। তো এই ধরনের কিছু কিছু ওয়ার্ড, বেশি ওয়ার্ড লাগবে না। আমি তোমাদের যেগুলো ওয়ার্ডগুলো একটু ঝামেলাকর ওয়ার্ড, সেরকম ওয়ার্ডের কিছু একটা লিস্ট পেয়ে যাবে তোমরা আমাদের ফেসবুক চ্যানেলে স্টাডি মেটেরিয়ালে, আর তার সাথে ইউটিউবের চ্যানেলে তো দেবই তোমাদের। ওকে, তো এটা গেল একটা ওয়ে। আরেকটা সাইড, আরেকটা আমাদের রয়েছে পার্ট, যেটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট। এই কম্প্রিহেনশন পার্টের মধ্যে কি কি থাকে? কম্প্রিহেনশন পার্টের মধ্যে থাকে নাম্বার 1 প্যাসেজ, যেটা হচ্ছে নাম্বার তোলার মেইন জায়গা। এখানে কিন্তু তুমি কিন্তু যতই পড়ো, কোনোদিন তোমার কাছে গ্যারান্টি নেই যে তুমি ইডিয়াম ফ্রেজ কমন পাবেই পাবে। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। আমি এখানে তোমাদেরকে আরো যারা অ্যাসিওরেন্স দেন তাদের মতো করে আমি বলবো না যে তুমি আমার কাছে পড়া মানেই তুমি দুনিয়ার সব জেনে যাবে আর তোমার অজানা কিছু থাকবে না। আমি একবার বলবো কেন না, ব্যাপারটা হচ্ছে ইংলিশ সিলেবাসটা এতটাই ভাস্ট এবং এক্সামিনাররা নাওয়েডেজ যেখান থেকে কোশ্চেন তৈরি করছেন, দ্যাট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। তো সমস্যাটা হচ্ছে তুমি অনেক পড়েও তোমার কাছে সিনোনিম অ্যান্টোনিম কমন নাও আসতে পারে।
ইডিয়ামস এন্ড ফ্রেজ তুমি কারেক্ট আনসার নাও জানতে পারো, বা গ্রামারেও তোমার কোনো কোনো জায়গা হয়তো জানা যায় না, কিন্তু তুমি পরীক্ষার সময় সেটা করতে পারলে না, হতেই পারে। কিন্তু এই জায়গাগুলো তোমাকে ছাকা নাম্বার দিয়ে যাবে। ওকে, এখান থেকে কিন্তু ফুল স্কোর করা সম্ভব, তখনই সম্ভব যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো। আমরা আমাদের ফেসবুক পেজে রেগুলার এই ধরনের স্টাডি মেটেরিয়ালস দিতে থাকবো। এছাড়াও তোমরা আগের দিন দেখেছো যে আমাদের একটা লাইভ ক্লাস অর্গানাইজ হয়েছিল, নেক্সট উইকেও হবে, এরকম চলতেই থাকবে লাইভ ক্লাস। তো রেগুলার এই যে লাইভ ক্লাসগুলোতে থাকো আমাদের সঙ্গে এবং দেখতে থাকো কেমন ভাবে তোমার কাছে আমরা শুধু ইংলিশ নয়, প্রত্যেকটা সাবজেক্ট, বিকজ এখানে প্রচন্ড এফিসিয়েন্ট টিচাররা কিন্তু ক্লাস নিচ্ছেন, তো প্রত্যেকটা সাবজেক্ট কতটা ইজি ওয়েতে তোমার কাছে উপস্থাপন করা যায় সেটা তোমরা পাবে অ্যাচিভার সিটি ইউটিউব চ্যানেল এবং তার সাথে আমাদের ফেসবুক লাইভ পেজে। ওকে, তো এটা তো প্র্যাকটিস করতেই হবে, সবাই জানো, আমরা করেছি সবাই নটস ইন প্যাসেজ। নাম্বার 2 হচ্ছে সিকোয়েন্স অফ সেন্টেন্স। সিকোয়েন্স অফ সেন্টেন্সটাকে কি বলি আমরা? রিঅ্যারেঞ্জমেন্টও বলে থাকি, রিঅ্যারেঞ্জমেন্টও বলি বা প্যারাজাম্পেলও বলি। এটা কেমন? আইদার হয়তো কোনো সেন্টেন্সের স্টার্টিংটা দেওয়া থাকবে, এন্ডিংটা দেওয়া থাকবে, মাঝে PQRS করে চারটে সেন্টেন্সটাকে জাম্বল আপ করা থাকবে। তোমাকে কি করতে হবে না, প্রত্যেকটার সাথে ধরো ওয়ানে একটা অংশ রয়েছে সেন্টেন্সে, এবার তার সাথে কোনটা হবে, পি বা কিউ না আর না এস, কারেক্টটাকে তোমাকে চয়েস করতে হবে। ওকে, মানে এরকম পরপর রিলেট করে করে যেটা লাস্ট হবে তার সাথে 6 কেও ট্যালি করতে হবে, করে তোমাকে দেখতে হবে। তোমাকে অপশন দিতে হয়তো RPQS, SRQP, এর মধ্যে কোনটা কারেক্ট। ওকে, আর নাম্বার 3 যেটা থাকে সেটা বিশেষ করে মনে রাখবো, সেটা হচ্ছে ক্লোজ টেস্ট। এইটা হচ্ছে ইংলিশের সবচেয়ে ঝামেলার একটা পার্ট, ক্লোজ টেস্ট। দেখো, ক্লোজ টেস্ট ব্যাপারটা এতটাই ঝামেলা যে এখানে কিছুই না, মানে অপশনগুলোকে ভীষণ ক্লোজ দেওয়া থাকে। আমি একটু উদাহরণ দিয়ে যদি বোঝাতে পারি তোমাদের মনে হয় সুবিধা হবে। ধরো আমি কয়েকটা লিখলাম, আচ্ছা, তো এটাকে আমি পরের ক্লাসে বরঞ্চ বিস্তৃত করে আলোচনা করব, তোমাদের সুবিধা হবে সেটাই। ক্লোজ টেস্ট নিয়ে আমি আলাদা একটা ক্লাসই রাখি, সেটাতেই তোমাদের সুবিধা হবে। কেননা খাপ ছাড়া ভাবে বললে একটা জিনিসকে যখন পুরোটা আলোচনা করবো তখন জিনিসটা আরেকটু সুন্দর দেখতে লাগে। তো মোটামুটি আমাদের সিলেবাসটা আমি সবাইকে বোঝাতে পারলাম যে কি কি থাকে আমাদের পরীক্ষায়, তোমরা জানোই তো অনেকে, তবু আমি জাস্ট একটা বিগিনার যারা আছে তাদেরকে একটা আইডিয়া দিলাম। এবারে আমরা আজকে একটা ক্লাসে আছি, আসল যে জায়গা সেটা হচ্ছে, দেখবে তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে। ব্যাপারটা হচ্ছে আমি দেখেছি অনেক বই রয়েছে শুরু করছে হয়তো ভার্ব দিয়ে। তো ব্যাপারটা তোমরা ভালো করে বুঝো। দেখো, আমি একদম বেসিক লেভেলটা তোমাদেরকে বলে লাভ নেই, কেননা কোনো জিনিসে যদি কোনো সেন্টেন্সের পরে যদি ফুল স্টপ থাকে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এবং যদি কোনো সেন্টেন্সের শেষে যদি ইন্টারোগেটিভ বা প্রশ্ন চিহ্ন থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এবং কোনো অর্ডার বা রিকোয়েস্ট বা এই ধরনের কিছু অ্যাডভাইস এই ধরনের কিছু বোঝালে সেটা যে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেগুলো তোমরা সবাই জানো। ওগুলো নিয়ে আমার মনে হয় না বেকার মাথা ঘামিয়ে কোনো লাভ আছে, কেননা তোমাকে কোনো পরীক্ষায় প্রশ্নও এটা দেবে না যে বলো তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। আর তবু যদি সেন্টেন্স কনস্ট্রাকশনটা আমাদের জেনে রাখতে হবে। নর্মাল আমরা কি জানি, কোনো সেন্টেন্সের তিনটে ইম্পর্টেন্ট জিনিস, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এই তিনটে জিনিস মেন। কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট থাকতেই হবে। ওকে, আর কি জানি, কোনো কোনো ক্ষেত্রে হেল্পিং ভার্ব থাকে,
মেন ভার্বের সাথে হেল্পিং ভার্ব থাকে। তো যদি হেল্পিং ভার্ব আর ভার্বটা যদি সাবজেক্টের আগে চলে যায় তাহলে সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তো এটা তো মোটামুটি সবাই জানো, বিকজ এটা একদম বেসিক রুল। আজকে আমি যেটা নিয়ে মেনলি আলোচনা শুরু করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে আমি কি করব? প্রথম আমি করব নাউন। যেটা বলছিলাম অনেক বইয়েই আমি দেখেছি এই জিনিসটা, সরি, যে একটা হয়তো বইটা শুরু হচ্ছে ভার্ব দিয়ে, বা দেখা গেল কোনো কোনো বই এরকমও দেখেছে টেন্স দিয়ে শুরু হচ্ছে। না, আমার মনে হয় সাবজেক্টকে যদি আমাদের আগে জানতে হয় তাহলে আগে আমাদের নাউন প্রোনাউনকে জানতে হয়। ব্যাপারটা হচ্ছে স্টেপ জাম্প করে তুমি হয়তো স্টেপ জাম্প করলে কিন্তু যার যার কনসেপ্টের প্রবলেম আছে তার কোনদিন কনসেপ্ট ক্লিয়ার হবে। নাউন থেকে আমরা আগে জেনে নেব নাউন মানে কি। ফার্স্ট অফ অল এটা তোমরা আমাকে বলো, নাউন মানে কি? নাউন মানে কি? যে কোনো নাম, তোমার নাম হতে পারে, আমার নাম হতে পারে, আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটার নাম হতে পারে, কোন একটা শহরের নাম হতে পারে, কোন একটা নদীর নাম হতে পারে, কোন একটা পর্বতের শ্রেণীর নাম হতে পারে, তাই না? আমি যে কোনো কিছু বলতে পারি ইট, কাঠ, বালি, সিমেন্ট, মার্কার, বোর্ড, ওয়াল, সবকিছু তো না। যে কোনো নাউন কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ওকে, তো কি কি বলতে পারি বলো? যে কোনো কিছু বলতে পারি নাউন মানে। এবারে আমরা মেন স্ট্রাকচারে আছি। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা নাউনকে 5 ভাগে ভাগ করি। কি কি তোমরা অনেকেই জানো? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, material noun and abstract noun। এই 5টা ভাগে আমরা ভাগ করি, প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, তাই না? সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমার, প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? প্রপার নাউন মানে কি? একদম নির্দিষ্ট কোনো কিছুর নাম, একদম নির্দিষ্ট। ওকে, আমরা বলতে পারি প্রপার নাউন মানে, প্রপার নাউন আমরা বলতে পারি হচ্ছে ধরো কোনো পার্টিকুলার নেম। ফর এক্সাম্পল তোমার নাম, আমার নাম, আমি যে লোকেশনে থাকি সেই লোকেশনটার নাম, পার্টিকুলার কোনো কিছু একটা নাম যখন বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে? প্রপার নাউন। ফর এক্সাম্পল বলো, নাম বলো, তোমার নামটা বসিয়ে দিও, আমার নামটা আমি লিখে দিলাম, আমার নাম সায়ন্ত ভদ্র, আমি লিখে দিলাম সায়ন্ত। কোন একটা সিটি, কলকাতা, ওকে, কোন একটা রিভার, গঙ্গা, যা খুশি, পার্টিকুলার কোনো কিছু নাম যখনই বোঝাবে তখনই সেটা কি হয়ে যাবে? হয়ে যাবে প্রপার। ওকে, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো কিছু, বাট নির্দিষ্ট করে নামটা বোঝাতে হবে। ক্লিয়ার? এবারে একটা জিনিস কিন্তু আমরা মনে রাখবো, নরমালি কি হয়? নরমালি মনে রাখবো প্রপার নাউন কিন্তু যে শুরু হয় যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। এটা একটা বিশেষ করে মনে রাখবো, নরমালি নয়, প্রপার নাউন সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ওকে, তো এটা তো একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে ব্যাপারটা হচ্ছে নরমালি কমন নাউন কি হয়, নরমালি প্রপার নাউন কি হয়? নরমালি প্রপার নাউন কিন্তু সিঙ্গুলার। নরমালি আমি কিন্তু এক্সেপশনটাই আমাদের মেন করতে হবে। প্রপার নাউন নরমালি কি হয় না সিঙ্গুলার। ধরো আমি যদি এরকম বলি ইন্ডিয়া, ইন্ডিয়া আর ইন্ডিয়া আর a secular country, আমি ইচ্ছা করে ক্যাপসুল লিখলাম সব যাতে তোমরা বুঝতে পারো। ইন্ডিয়া আর এ সেকুলার কান্ট্রি হবে? কখনোই আমাদের কি হবে? ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি। বোঝা গেছে সবার? এবারে একটা জিনিস মনে রাখবো, যেটা হলো তাহলে কি হবে? কমন
নরমালি মনে রাখবো প্রপার নাউন হচ্ছে সিঙ্গুলার এবং এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। বাট এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কিরকম? দেখো, কোনো একটা প্রপার নাউন তার মানে কি কোনো একটা দেশের নাম হতে পারে, ইন্ডিয়া যেরকম হতে পারে, ইংল্যান্ডও হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মনে রাখবো, যখন যে কোনো প্লেস, যদি কোনো প্লেসের আগে আর্টিকেল দা বসে প্রপার নাউনের আগে, যদি কোনো প্লেসের আগে আর্টিকেল দা বসে প্রপার নাউনের আগে এবং সেটা একটা টিম বোঝায়, তাহলে কিন্তু আমরা মনে রাখবো টিম মানে কি সেটা একটা অনেকের সমষ্টি হয়ে যাবে, তাই না? তখন কিন্তু মনে রাখবো প্রপার নাউন কিন্তু প্লুরাল হয়ে যায়। এবং যদি প্লুরাল হয়ে যায়, সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায়, তাহলে ভার্ব কি প্লুরাল হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরো, আমি যদি বলি, তোমাকে যদি এরকম দেয়, বললো দ্য ইংল্যান্ড is batting first. The England is batting first in this match. Slash দিয়ে বললো no way. The England is batting first in this match. তাহলে দেখো ইংল্যান্ড কি, ইংল্যান্ড একটা প্রপার নাম, কিন্তু এর আগে দা ইংল্যান্ড বলতে কি বোঝাচ্ছে? ইংল্যান্ড টিমটাকে বোঝাচ্ছে, তাই না? তো যদি টিমটাকে বোঝায় তাহলে কিন্তু আমরা এটা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, প্রপার নাউনটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে। যদি প্লুরাল হয়ে যায় তাহলে ভার্ব কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। সবার কি বোঝা গেছে? ওকে, তো সিলেবাসটা নিয়ে মোটামুটি আমি আজকে সবাইকে একটা আলোচনা করলাম, এবং তোমরা যদিও অনেকেই জানতে, তবুও আমি নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে পরপর পার্সন স্পিচ দিয়ে আমি শুরু করব, ওকে, যাতে তোমার কোনো রকম কোনো প্রবলেম না হয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আবার আসছি। তোমরা দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল এবং তার সাথে রেগুলার বেসিসে ফলো করো আমাদের ফেসবুক পেজ, যেখানে প্রতিদিন আমরা বিভিন্ন স্যারেরা লাইভে আসছি। এবং তোমরা আগামী সপ্তাহ থেকে আরো অনেক স্যারকে দেখতে পাবে যারা লাইভে এসে তোমাদের সাথে ডিরেক্ট ইন্টারঅ্যাকশন করে তোমাদেরকে সঠিকভাবে গাইডেন্স প্রদান করবে। সো দেখতে থাকো আমাদের চ্যানেল, এবং যদি মনে হয় যে এটা ঠিকঠাক লাগছে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, ভালো থেকো সবাই। আজকে এই অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ। Please do like this video, share with your friends and subscribe, because knowledge is empowerment.